सीमांचल के क्षेत्र में आया हूं, तब मैं बिहार की जनता को भी कहना चाहता हूं कि हमने चुनाव में बिहार की जनता को वादा किया था कि हम बिहार को घुसपैठियों से मुक्त करेंगे। घुसपैठियों से मुक्ति से मतलब सिर्फ मतदाता सूची से नाम हटाना नहीं, हम कृतनिश्चयी है कि एक एक घुसपैठिए को भारत की भूमि से चुन चुन कर भारत के बाहर भेजने का कार्यक्रम करेंगे। और भारतीय जनता पार्टी स्पष्ट कर देना चाहती है, मेरी सरकार भी स्पष्ट करना चाहती है कि वादा चुनावी वादा नहीं है। नरेंद्र मोदी सरकार का ये दृढ़ संकल्प है कि पूरे देश को हम घुसपैठियों से मुक्त करेंगे और ये पूरे सीमांचल क्षेत्र में ये शुरुआत कुछ ही समय में होने जा रही है। मैं खुद चुनाव के শুধু তাই নয়, এখানেই অমিত শাহ শেষ করেননি, আরেকটি লাইনে এটাও বললেন যে সীমাঞ্চলের যে সমস্ত নাগরিক রয়েছেন তাদের সহযোগিতা আমাদের অত্যন্ত দরকার। আর এইরকম বক্তব্য যখন কোনো রাজনৈতিক নেতা রাখেন তখন আপনাদের বুঝে যাওয়া উচিত যে বড় কিছু হতে চলেছে। আর এমন বক্তব্য আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাখছেন, যিনি এই হিসেবেই পরিচিত যে যত বোল্ড ডিসিশন হয় তিনি নিজেই নিয়ে থাকেন। তো সেই ব্যক্তি যখন বলছেন যে বড় কিছু হতে চলেছে, সীমাঞ্চলকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আর কিছুদিনের মধ্যে সেটাই কার্যকর হবে, তার মানে বড় কিছু হতে চলেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কি বাংলা বিহার থেকে এবার নতুন কোনো রাজ্যের উৎপত্তি হবে, নাকি বিহার এবং বাংলার কিছু অংশ মিলিয়ে ইউটি ঘোষণা করা যাবে? আমরা সংবিধানের আর্টিকেল 3 অনুযায়ী জানবো যে যদি রাজ্য সরকার যদি অন্য কেউ থেকে থাকে, অর্থাৎ কোনো আঞ্চলিক রাজনৈতিক দলের যদি মতবিরোধ থেকে থাকে, তাহলে কি পার্লামেন্টে এটি করা যায়? অমিত শাহ এত বড় সিদ্ধান্ত কোন বেসিসে নিলেন, যেখানে বেঙ্গলের রিসেন্ট ইলেকশন রয়েছে? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করব। প্রথমেই আপনাদেরকে জানাবো আমি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহ, তিনি কিন্তু বিহারে গেছিলেন। বিহারে মানে কি, বিহারের কি পাটনাতে গেছিলেন। দেখুন, কোন রাজ্যে ভিজিট করতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে 3 দিন থাকছেন। এক তো হচ্ছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসে রয়েছেন, সেখানে এমনিতেই এত ব্যস্ততার মধ্যে 3 দিন সময় দিচ্ছেন, তার মানে বুঝে নিতে হবে যে বড় কোনো ব্যাপার রয়েছে। কিন্তু সেই রাজ্যে যাচ্ছেন, অথচ রাজ্যের রাজধানীতে পাটনাতে যাচ্ছেন না, যাচ্ছেন সীমান্তবর্তী এরিয়াতে। আর সেখান থেকেই কিন্তু মিডিয়া জগৎ এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া শুরু হয় যে ভাই অমিত শাহ কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি চেক করতে গেছেন, বুঝতে গেছেন যে পরিস্থিতি কি, এবং সেখানকার জল মাপতে গেছেন। কারণ এইবার স্বরাষ্ট্রমন্ত্রী আবারও কোনো বোল্ড ডিসিশন নিতে চলেছেন। ডিসিশন হচ্ছে বিহারের 4টি জেলা এবং আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের 4টি জেলাকে মিলিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার। এখন কোয়েশ্চেন হচ্ছে যে সীমাঞ্চলের কথা আমি বলছি সেগুলি কোনটা? প্রথমে ম্যাপটাকে আপনাদের মাইন্ডের মধ্যে ভালো করে সেট করে নিন আর বুঝে নিন যে আমি সীমাঞ্চল বলছি অর্থাৎ এমন একটা এরিয়া যা কিন্তু ওপেন ভাবে নেপালের সাথে বর্ডার শেয়ার করছে। নেপালের সাথে বর্ডার শেয়ার করছে মানে চায়নার প্রভাব কিন্তু নেপালের উপর পড়ছে, এবং সেই দিক দেখতে হবে। তার পাশাপাশি বাংলাদেশের ব্যাপারটা দেখতে হবে, যেখানে শিলিগুড়ি করিডোরকে নিয়ে অলরেডি একটা থ্রেট চলছে। বাংলাদেশে অ্যান্টি ভারতের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলছে, আর তার মধ্যে বর্ডার এরিয়াতে যখন জামাত জিতেছে, তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটা দায়িত্ব যে এইবার রাজনৈতিক মানে হালচাল থেকে বেরিয়ে এসে দেশের সুরক্ষা এবং কিভাবে তাকে পুরোপুরি প্রোটেক্ট করতে হবে সেই দিকে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় চলে এসেছে। এই ম্যাপটিকে মাথায় রেখে আপনাদেরকে নেক্সট বুঝতে হবে। তো আমরা প্রথমে বুঝে নেব সীমাঞ্চলের মধ্যে 4টি ডিস্ট্রিক্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে পূর্ণিয়া, কাঠিয়ার, আরারিয়া, কিষানগঞ্জ। এবং বেঙ্গলের দিক থেকে যে 4টি ডিস্ট্রিক্টের নাম নেওয়া হচ্ছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। আমি এটা কিন্তু সম্ভাব্য বলছি যে এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হতে পারে। এটা মোটামুটি আমি আপনাদেরকে আন্দাজ মানে সামনে তুলে ধরছি, যে খবরটি সামনে আসছে সেই অনুযায়ী, এখনো কনফার্মেশন কিন্তু নেই। এবার সিগনিফিকেন্ট বিষয় বুঝতে হবে যে যখন সীমাঞ্চলে যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভিজিট করতে গেলেন তখন কি করলেন? সেখানে শুধু
বড় বড় বৈঠক করে ছেড়ে দেননি, সীমান্তে অর্থাৎ এই আরারিয়া, পূর্ণিয়া, কাটিহারের মতো জায়গাগুলির যারা ডিএম এবং এসপি রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। আর যখন এত বড় পদের আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে ক্লোজ ডোর মিটিং হবে, তার মানে বুঝতে হবে যে সেখানে টি পার্টি চলছে না বা এমনি কোনো রাজনৈতিক মহলকে নিয়ে আলোচনা করা কিন্তু চলছে না। ক্লোজ ডোর বৈঠক করছেন, এই সমস্ত জেলাকে নিয়ে করছেন, ডিএম এসপি লেভেলের আধিকারিকের সঙ্গে করছেন, তার মানেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। এবং সেই কথাই কিন্তু অমিত শাহ নিজের মুখে বললেন যে কিছু দিনের মধ্যে এটি কার্যকর হবে এবং সীমাঞ্চলের যে সমস্ত নাগরিক রয়েছেন তাদেরকে আমার সাথে সহযোগিতা করতে হবে। এখন কোয়েশ্চেন এখান থেকে এটা হয়ে দাঁড়াচ্ছে যে বেঙ্গল, যেখানে মমতা ব্যানার্জির সরকার চলছে, যার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর তো একদম মানে কোনো রকম ভাবেই কোনো সম্পর্ক নেই এবং পুরো অ্যান্টি গভর্নমেন্ট, মানে যাকে বলতে পারেন আপনারা বিজেপির পুরো অ্যান্টি গভর্নমেন্ট, তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোটের আগে এটা সাপোর্ট করবে? যদিও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যে জেলার কথা বলছি সেখানে যদি আপনারা ডেমোগ্রাফিক চেঞ্জেস এর কথা বলবেন তো খুব ভালো করে উল্লেখ করতে পারবেন এখানে যে মমতা ব্যানার্জির ফেভারে যে সমস্ত ভোটার রয়েছে তাদের কিন্তু পার্সেন্টেজ দিনের পর দিন বেড়ে চলেছে এবং এটা কিন্তু কোথাও না কোথাও বর্ডার এরিয়া হওয়ার জন্য যথেষ্ট খতরা যাকে বলা হয়, ডেঞ্জার জোন যাকে বলা হয়, সেই দিকে পরিণত হচ্ছে এবং বলতে পারেন যে রেড জোনে কনভার্ট হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমি কিন্তু এই 4 জেলাকে নিয়ে কিছু বড় সিদ্ধান্ত নিতে পারি। কেন্দ্রীয় শাসিত যদি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে এইবার মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সরকারের হাতে যে কন্ট্রোল ছিল, যে প্রশাসনকে কন্ট্রোল করতো, সেই কন্ট্রোল সরাসরি কিন্তু দিল্লির হাতে চলে যাবে। অর্থাৎ কেন্দ্র সরকার সরাসরি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের রাশ কিন্তু নিজের হাতে টেনে ধরবেন এবং যার মধ্যে এন্ট্রি নিচ্ছে শিলিগুড়ি করিডোর, ওটাকে ছাড়া যাবে না। কারণ এই পুরো নীতি, এই পুরো রণনীতিটাই কিন্তু সেট হচ্ছে শিলিগুড়ি করিডোরকে নিয়ে, কারণ সেটাকে নিয়ে বারংবার থ্রেট এসেছে এবং এই কথা বলা হয়েছে যে শিলিগুড়ি করিডোর যখন তৈরি হয়, যেটা কি শুধুমাত্র বেঙ্গল এবং এই সীমান্তবর্তী এরিয়াতে যে ঘুষপেটি অর্থাৎ ইনফিল্ট্রেশন যেটা বাড়ছে, অনুপ্রবেশের সমস্যা যেটা বাড়ছে সেটাকে বাড়াবা দিচ্ছে তা কিন্তু নয়। থ্রেট কিন্তু আমাদের পূর্ব ভারতেও রয়েছে, সেখানকার স্টেটগুলিকে নিয়েও রয়েছে এবং আপনারা জানেন যে চায়নার কত ভয়ঙ্কর প্রভাব সেদিকে রয়েছে, অর্থাৎ খারাপ নজর রয়েছে ভাই। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন্দ্র সরকার তো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি কি শিলিগুড়ি করিডোর নিজের হাত থেকে যেতে দেবেন? মানে এখন তো গভর্ন করছেন তৃণমূল কংগ্রেস, তার মানে পুরো রাজ্যটি তো তৃণমূল কংগ্রেসের মানে সরকার চলছে সেখানে। তাহলে মমতা ব্যানার্জি এত সহজে কি ছেড়ে দেবে যে হ্যাঁ ঠিক আছে কেন্দ্র সরকার চাইছেন ইউটি করতে বা অন্য রাজ্য করতে, তো ভাই চলে যাও, এবার আমি ভাই জয়রামজি কি চলো বেঙ্গল ভাগ করে দাও? এটা কি হতে দেবে? তো কোয়েশ্চেন চলে আসে সংবিধান কি বলছে। সংবিধান বলছে আর্টিকেল 3 অনুযায়ী সংবিধান বলছে যে হ্যাঁ কেন্দ্র সরকারের সেই অ্যাবসলিউট পাওয়ার রয়েছে, কেন্দ্র সরকারের সেই অ্যাবসলিউট পাওয়ার রয়েছে যদি কোনো কারণে রাজ্যের অন্য কোনো সরকার থেকে থাকে, যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট চলছে, তো তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট চলছে মানে কেন্দ্রে যে সরকার রয়েছেন তার সাথে বনিবানা হয় না, মতের বিরোধ রয়েছে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারকে আর্টিকেল 3 এতটা পাওয়ার দিচ্ছে যে রাজ্যে কোনো রকম নতুন রাজ্য তৈরি বা সীমা পাল্টানো বা চেঞ্জেস যদি করতে চায় তাহলে সংবিধান এবং পার্লামেন্টে সেটি কেন্দ্র সরকার করতে পারে। এটি আইনগতভাবে একদম সঠিক, কারণ এটা বলা হয়েছে যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক মতবিরোধিতার কারণে যাতে ছোট ছোট দলগুলি কোনো রকম প্রেসার কেন্দ্র সরকারের উপর ক্রিয়েট যেন না করতে পারে, সেই কারণেই সংবিধান এই রাইট দিয়ে রেখেছে এবং এই রাইটের মাধ্যমে খুব সহজেই, হ্যাঁ দেখুন মতামত তো নেওয়া হবে, রাজ্য সরকারের কাছে মতামত নেওয়া হবে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে, বিহারের কাছে মতামত নেওয়া আর সিদ্ধান্ত নেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তো সিদ্ধান্ত কি নিতে পারেন তো একদম বেপরোয়াভাবে রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিতে পারেন, এমনই পাওয়ার কিন্তু কনস্টিটিউশনে অলরেডি দেওয়া রয়েছে কেন্দ্র সরকারকে। এবার আপনারা এটা খুব ভালো করে জানেন যে অনুপ্রবেশ বিষয়টা কতটা ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গের জন্য, কারণ আমি যেহেতু এত বড় টপিক আপনাদের সামনে তুলে ধরলাম তো রিসেন্টকার আপডেট দিয়ে দিই যে ট্রেন থেকে অ্যারেস্ট হয়েছেন 3 জন বাংলাদেশি মহিলা। কে ধরেছে? পশ্চিমবঙ্গের পুলিশ ধরেছে? তো আমার উত্তর হচ্ছে একদম নয়, পশ্চিমবঙ্গের পুলিশ এই সব ধরতে পারেন না, ওনারা জানেন না যে কিভাবে অবৈধ বাংলাদেশিদের ধরতে হয়, কিভাবে তাদের নথি যাচাই করতে হয়, তাদের কাছে আদৌ নথি আছে কি নেই সেই ইন্টারোগেশনটাই সম্ভবত আমাদের রাজ্য পুলিশ করতে জানেন না, তাই ধরেছেন রেল পুলিশ।
রেল পুলিশের হাতে ধরা পড়েছেন 3 জন অবৈধ বাংলাদেশি, যিনি কিন্তু একদম রওনা হয়ে নিয়েছিলেন, মানে বলতে পারেন গুয়াহাটি টু বেঙ্গালুরু এক্সপ্রেসে চেপে পড়েছিলেন, জেনারেল বগিতে ছিলেন, জেনারেল কম্পার্টমেন্টে ছিলেন, সেখান থেকে রেল পুলিশ ধরেছেন এবং জানতে পেরেছেন ওনাদের কাছে কোনো বৈধ নথি নেই। এবং কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে জানা গেছে যে বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা হচ্ছেন এই 3 জন মহিলা। এবার আমি ভাই এটুকু বিশ্বাস করতে পারি না যে 3 জন মহিলা একা একাই বাংলাদেশ থেকে চলে এসে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকে পরিণত হবেন। নিশ্চয়ই ওনাদের বাড়ির রিলেটিভ বা ওনার হাজব্যান্ড বা ওনার বাবা বা ওনার শ্বশুর ভাই কেউ তো আছেন, বা ওনার ভাই কেউ তো আমাদের রাজ্যে রয়েছে, ভারতে রয়েছে, যাদের এখান থেকে পজিটিভ সিগন্যাল পেয়ে যে হ্যাঁ ভাই তোমরাও চলে এসো, এইবার আমরা ফ্যামিলি ভারতে বিস্তার করতে পারি। এবং সেই জন্যই 3 জনই মহিলা আসছিলেন, ভারতে ঢুকেও পড়েছিলেন এবং তারা হচ্ছেন অবৈধ বাংলাদেশি, মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ঢুকেছেন। কার থ্রু দিয়ে? ডেফিনেটলি দালালের থ্রু দিয়ে। দেখুন, ভারতকে বাইরের শত্রু থেকে পরে বাঁচাবেন, আগে ঘরের শত্রু থেকে তো বাঁচান। ভারতে নিজের মধ্যেই এত দালাল চক্র ঢুকে রয়েছে এবং ঘর শত্রু বিভীষণ রয়েছে, তা আপনাদেরকে আমার ভাষার মাধ্যমে বোঝাতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো তারপরেও রেল পুলিশকে স্যালিউট যে 3 জন মহিলাকে ধরা পড়েছেন, অ্যারেস্টও করা হয়েছে। খুব স্বাভাবিক যে ওনাদেরকে কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে জানা যাবে যে আর তাদের বাড়ির খানদানের আর কারা কারা আমাদের ভারতে অলরেডি ঢুকে রয়েছে। আর তারই মধ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন। এবার এখানেই কিন্তু ক্যালকুলেশন আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। যখন সীমাঞ্চলে ভিজিট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর বেঙ্গলে এসেছেন এবং পশ্চিমবঙ্গে এসে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা, যেগুলি রাজনৈতিক দিক থেকে ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেও বেঙ্গল ভিজিট যথেষ্ট মিনিংফুল। কারণ আপনারা জানেন যে বিজেপির এখন শুরু হতে চলেছে নতুন পরিবর্তন যাত্রা, এবং সেই কারণে বড় বড় মন্ত্রী যেহেতু আসছেন, তো স্বরাষ্ট্রমন্ত্রীও বাংলায় এসেছেন। বাংলায় এসে আমার খুব ভালো লাগলো যে চলুন অ্যাটলিস্ট হেলদি কম্পিটিশন হচ্ছে। ঢুকে বাংলায় এসে প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য যে শূন্য পদ রয়েছে তা মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে লুপ্ত করে দিয়েছেন, আর স্থায়ী পদ যেগুলি রয়েছে সেগুলিকে দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তি ভিত্তিকে পরিণত করে দিয়েছেন। বলছেন আমাদের যদি বিজেপি সরকার আসে তাহলে 2026-এর ডিসেম্বরের মধ্যে আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে শূন্য পদ যেগুলি রয়েছে এবং যেগুলিকে বিলুপ্ত করা হয়েছে, যার সংখ্যা প্রায় 5.5 লক্ষ, আমরা সেটিকে আগে ভরবো, ফিল আপ করবো। কারণ চুক্তি ভিত্তিক এবং অস্থায়ী কর্মীর ওপর রাজ্যটিকে ছেড়ে দেওয়া যায় না। রাজ্যকে অচল অবস্থায় না করে চলো অবস্থায় করতে গেলে, অর্থাৎ রাজ্য চালাতে গেলে স্থায়ী কর্মীর প্রয়োজন রয়েছে, যাদের পিঠে দায়িত্ব থাকবে এমন কর্মীর প্রয়োজন রয়েছে। তো প্রথমেই আমরা এসে সরকারি পদ যেগুলিকে চুপচাপ বাতিল করা হয়েছে সেগুলোতে আমরা চাকরি দেব 2026-এর ডিসেম্বরের মধ্যে। এটি বলছেন কি প্রতিশ্রুতি দিচ্ছে, কে দিচ্ছে? বিজেপি গভর্নমেন্টের দিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তো ইটস আ হেলদি কম্পিটিশন, আমি স্যালিউট জানাই এরকম কম্পিটিশনকে। হেলদি কম্পিটিশন এরকম হওয়া উচিত, নাকি লক্ষ্মী ভান্ডার 500 দিয়ে দেবো ভাই, নাকি বেকার ভাতা 500 থেকে 1000 করে দেবো, 1000 থেকে 1500, 2000। এটা হেলদি কম্পিটিশন নয়। এইটা হেলদি কম্পিটিশন যে আমি যে পদগুলি বিলুপ্ত করা হয়েছে সেগুলোকে ফিল আপ করবো। শুধু তাই নয়, আমার আরেকটি কথা ভীষণ লজিক্যাল বলে মনে হলো, আশা করছি আপনাদেরও লজিক্যালি লাগবে। সেটা হচ্ছে যে বলেছেন 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন কার্যকর করব। ভাই লজ্জাজনক ব্যাপার, যে সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীরা এবং যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে অলরেডি 7th পে কমিশন লাগু রয়েছে, তারা 8th পে কমিশনের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে আমাদের রাজ্য এখনো 6th পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদেরকে টাকা দিচ্ছে, 6th পে কমিশন অনুযায়ী। তবে বিজেপি গভর্নমেন্টের দিক, মানে বিজেপি নেতা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বিজেপি গভর্নমেন্ট যদি আসে তাহলে 45 দিনের মধ্যে আমরা প্রথমেই 7th পে কমিশন লাগু করব। কারণ এখানে ডিএটা সব থেকে বড় মুদ্রা, যেখানে ডিফারেন্স কেন্দ্র সরকারের ডিএ দিচ্ছেন 60% আর যেখানে রাজ্য সরকারের 4% ডিএ বাড়িয়েও সেটি হয়েছে 22%, মানে পার্থক্য প্রায় 40%-এর। তো আমরা সেই দিকে নজরদারি দেব। তাহলে এগুলিকে বলা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। ইলেকশনে জেতার আগে বেশ কিছু দলগুলি যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তার মধ্যে বিজেপির দিক থেকে এই প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো হেলদি প্রতিশ্রুতি ভাই, এরকম প্রতিশ্রুতি হওয়া উচিত, হ্যাঁ কি না? লজিক্যাল প্রতিশ্রুতি হওয়া উচিত।
কিন্তু এই প্রতিশ্রুতি তো দিচ্ছেন, তার ভেতর ভেতর কি প্ল্যানিং চলছে সেটাই বুঝতে হবে। কারণ সীমাঞ্চলের পর কিন্তু বেঙ্গল ভিজিট, এবং বেঙ্গল ভিজিটে আপনাদের সামনে তো রাজনৈতিক বক্তব্য রাখবেনই, কারণ বিজেপিরই তো আফটার অল নেতা, উনি তো রাজনৈতিক বক্তব্য রাখবেনই, কিন্তু তার তলায় তলায় যে বেঙ্গলকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তারও কিন্তু আভাস মোটামুটি আমরা নিতে চলেছি। এখন আগামী দিন কি হবে সেটা তো সময় এবং আমাদের অপেক্ষাই আমাদের সামনে তুলে ধরবে, কিন্তু যা হতে চলেছে তার ডেফিনেটলি বড় কিছু হতে চলেছে, যেটা আমরা খুব দ্রুতই জানতে পারবো। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।